আয়ন ইমপ্ল্যান্টেশন, আর আয়ন ইমপ্ল্যান্টেশন হচ্ছে অল্টারনেটিভ টু ডিফিউশন। ডিফিউশনে ইউজুয়ালি কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে ইম্পিউরিটিগুলা সাবস্ট্রেটের মধ্যে ঢুকে। যেমন আমরা যদি এনমস পিমস বানাইতে চাই, এনমসের ক্ষেত্রে আমাকে এনমসের ক্ষেত্রে আমার ফসফরাস দিতে হবে, আর পিমসের ক্ষেত্রে আমাকে বোরন দিতে হবে। তো গত ক্লাসে আমরা দেখছি যে কিভাবে ডিফিউশনের মাধ্যমে ড্রেইন এবং সোর্সগুলো বানানো হয়। এই ক্লাসে আমরা দেখবো যে আয়ন ইমপ্ল্যান্টেশনের মাধ্যমে কিভাবে ড্রেইন এবং সোর্সগুলো করা হয়। তো আজকাল বেশিরভাগ ক্ষেত্রেই আয়ন ইমপ্ল্যান্টেশনের মাধ্যমেই ড্রেইন সোর্সগুলো তৈরি করা হয়, আগে করা হয়েছে ডিফিউশনের মাধ্যমে। Then next, introduce impurity atom by force in the substrate. ডিফিউশন হয় কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে, অনেকটা অসমোসিসের মতো আস্তে আস্তে ইম্পিউরিটিসগুলা সাবস্ট্রেটের মধ্যে যায়। আর এখানে বাই ফোর্স, জোর করে একটা গান আছে, আয়ন ইমপ্ল্যান্টেশন গান, ওই গান দিয়ে এটার মধ্যে শুট করা হয় সাবস্ট্রেটের মধ্যে। তো এটা পেনিট্রেট করে, এতে ওয়েফারের কিছু ক্ষতি হয়। তো এই জন্য আমরা দেখি এই ক্ষতি করেও আমরা কেন আয়ন ইমপ্ল্যান্টেশন ইউজ করি। তো এখানে বলছে যে সিস্টেম কনসিস্ট অফ ফলোয়িং চেম্বার্স। তো সিস্টেমটা নিয়েই আগে আলোচনা করে ফেলি। তো সিস্টেমটার মধ্যে কি কি আয়ন সোর্স থাকে, আয়ন এক্সট্রাকশন থেকে, আয়ন এক্সিলারেশন থেকে, আয়ন পিউরিফিকেশন, আয়ন ডিরেক্টেড টু দ্য সাবস্ট্রেট, এই সমস্ত পার্টগুলো থাকে একটা আয়ন ইমপ্ল্যান্টেশনের সিস্টেমের মধ্যে। এই যে এখানে সিস্টেমটা দেখাই, এই যে গ্যাস সোর্স, যেখানে আয়নগুলো থাকবে, যেখান থেকে যেই গ্যাস থেকে আয়নগুলো তৈরি করা হবে, তারপরে এখান থেকে আয়নাইজ করে আয়ন সোর্সে আনা হয়। আয়ন সোর্স থেকে এই পাম্পের মাধ্যমে এক্সট্রাক্ট করা হয়, এক্সট্রাক্ট করে এইটা অ্যানালাইজারের মধ্যে দেওয়া হয়, অ্যানালাইজার চেম্বার। অ্যানালাইজারের মধ্যে দিয়ে ডিজায়ার্ড আয়নটা রেখে বাকিগুলোকে বের করে দেওয়া হয়। সো ডিজায়ার্ড আয়নটা এখানে এই যে রিজলভিং অ্যাপারচার, এখানে একটা ছোট্ট ছিদ্র আছে, এটার মধ্যে দিয়ে শুধু আমার ডিজায়ার্ড আয়নটা এখান দিয়ে চলে আসে, এসে এনে একটা এক্সিলারেশন টিউবের মধ্যে দিয়ে যায়। এখানে এটার স্পিডটাকে বাড়ানো হয় বাই পটেনশিয়াল। তারপরে এখানে স্ক্যানার, এটা এক্স স্ক্যান আর ওয়াই স্ক্যান দুইটা আছে। তো এই যে বিমটা আছে, বিমটাকে নাড়াচাড়া করা হয়, ডানে বায়ে উপরে নিচে নাড়াচাড়া করা হয়। আর এই হচ্ছে ডিফিউশন পাম্প। ডিফিউশন পাম্প মানে হচ্ছে স্পিডটাকে রিডিউস করতে হয়, যে আমার ডিজায়ার্ড স্পিড কত ফোর্সে আমার ওয়েফারের মধ্যে আঘাত হানবে, এখানে সেইটা ড্যাম্পিং করে রিডিউস করে ওই স্পিডটা দিয়ে এখানে হিট করা হয়। তো ওই ফোর্স অনুযায়ী এটা যতটুকু ভিতরে যাওয়া দরকার ওয়েফারটা ততটুকু ভিতরে যায়। ওয়েফারগুলো এখানে ওয়েফার ফিডারের মধ্যে থাকে। তো এটা এখানে বর্ণনায় এটার মধ্যে দেওয়া আছে, আপনাদেরকে দিয়ে দিব। এটা এই যে বেসিকলি আউট, এখানে বর্ণনা আছে হাই ভোল্টেজ এনক্লোজার containing many of the system component. A gas source feed a small quantity of source gas, যেমন VF3, এখানে বোরনের জন্য এটা ইউজ করা হয়। তো এখানে ওই ফিগারটা এখানে দেওয়া আছে সুন্দরভাবে, যে পুরো অংশটাকে একটা হাই ভোল্টেজ এরিয়াতে রাখা হয়। তো এখানে আমি দেখাইছিলাম এই যে গ্যাস সোর্স, আয়ন সোর্স, পাওয়ার সাপ্লাই, তারপরে এখানে আয়ন সোর্সগুলো এক্সট্রাক্ট হয়ে আসছে, তারপরে এখানে সোর্স ডিফিউশন পাম্প দ্বারা আয়নটাকে এক্সট্রাক্ট করা হয়, করে অ্যানালাইজারের মধ্যে দেওয়া হয়, আয়ন বিম। অ্যানালাইজারে এসে এখানে একটা
পার্মানেন্ট ম্যাগনেট থাকে এখানে, অ্যানালাইজারটা থেকে অ্যাপারচারের মধ্যে আসে, রিজলভিং অ্যাপারচার, অ্যাপারচার থেকে এক্সিলারেটরের পরে স্ক্যানার, স্ক্যানার থেকে তারপরে টার্গেট। তো এখানে পুরো বর্ণনাটা আছে, আপনারা রিডিং করলেই বুঝতে পারবেন। এখানে ওই যে অ্যাপারচারটা যেটা নাকি, আর অ্যানালাইজারটা এই যে এটা হচ্ছে কার্ভেচার থাকে একটা, এটা স্ট্রেইট থাকে না। তো ফলে হয় কি, আমার এখান থেকে হয়তো এদিক থেকে অনেক ধরনের আয়ন আসতেছে, বি আসতে পারে, বি প্লাস, বিএফ2, বিএফ2 প্লাস, এফ প্লাস, সবগুলোর মধ্যে থেকে এটার এই কার্ভেচারটার মধ্যে এখানে ম্যাগনেট থাকে, আবার ইলেকট্রিকের ওয়্যার দিয়ে পেঁচানো থাকে। এটা একটা টিউব, বাঁকা টিউব। এই বাঁকা টিউবটার রেডিয়াস, কার্ভেচার রেডিয়াসটার উপরে নির্ভর করে আমি কোন আয়নটাকে বের করতে চাই। এই জন্য আয়নগুলো বিভিন্ন দিকে চলে যাচ্ছে, একটা দিকে যাচ্ছে, আর এটা দিকে অ্যাপারচারের মধ্যে দিয়ে চলে আসতেছে। তো রিলেশনশিপটা হচ্ছে এটা ম্যাগনেটিক ফ্লাক্স এবং অ্যাপ্লাইড ভোল্টেজ আর আয়নের নিজস্ব ওয়েট, এই তিনটা জিনিসের উপর নির্ভর করে এই রেডিয়াসটা ডিফাইন করা হয়। তা আমি যেই আয়নটা চাই ওইটার মাসটা আমার জানা আছে, আমি এমনভাবে ভোল্টেজ অ্যাপ্লাই করব, এটা তো সাধারণত ম্যাগনেটিক পার্মানেন্ট ম্যাগনেট, তো এটা সাধারণত কনস্ট্যান্ট থাকে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। তো আমি চেঞ্জ করতে পারি এই ভোল্টেজটাকে, পটেনশিয়াল সাপ্লাই করলাম যেটার মধ্যে, এটাকে চেঞ্জ করে ডিজায়ার্ড মাসের জন্য এমনভাবে ভোল্টেজ অ্যাপ্লাই করা হবে যাতে এটা রেডিয়াসটা এমন হয় যে এটা এই অ্যাপারচার দিয়ে চলে আসে। তো এই রিলেশনটাই এখানে দেখানো হয়েছে, যে এখানে দেখানো হয়েছে। তো এই গেল আমাদের সিস্টেমটা একটু এক্সপেন্সিভ সিস্টেম, তো এই জন্য শুরুর দিকে এটা ইউজ করা হয়তো কম। এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, মেনটেন ক্লিন এনভায়রনমেন্ট, কোনো বাই প্রোডাক্ট থাকে না। আগে ডিফিউশনের মধ্যে সবসময় সিলিকন ডাইঅক্সাইড বাই প্রোডাক্ট হিসেবে প্রডিউস হইতো। তারপরে ইউনিফর্ম কাভারেজ ফর লো ইম্পিউরিটি কনসেন্ট্রেশন, খুব কম ডোজের যদি আমরা ইম্পিউরিটি ঢুকাইতে চাই তখন আমাদের কাভারেজটা ইউনিফর্ম হয়। যে ডিফিউশনে কি হয়, ডিফিউশনে সাধারণত সারফেসের দিকে থাকে বেশি কনসেন্ট্রেশন, আস্তে আস্তে জাংশনের দিকে কনসেন্ট্রেশন কমে যায়, তো ইউনিফর্ম হয় না। কিন্তু এই আয়ন ইমপ্ল্যান্টেশনের মাধ্যমে ইউনিফর্ম করা যায়। তারপরে নো নিড হাই টেম্পারেচার এনভায়রনমেন্ট, রুম টেম্পারেচারেই এটাকে করা যায়, কোনো এক্সট্রা টেম্পারেচার দিতে হয় না। কনসেন্ট্রেশন ডোজ অ্যান্ড ডেপথ অফ ডিফিউশন আর স্ট্রিক্টলি কন্ট্রোল, সেপারেটলি কন্ট্রোল। আমি কতটুকু ডোজ দিচ্ছি এটা আমার ডেপথের উপরে নির্ভরশীল না। তার মানে ডিফিউশনের বেলায় টপে থাকবে বেশি, আস্তে 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 বটনের দিকে কমে যাবে, কিন্তু এইটা তা নাও হইতে পারে। দেখা যাবে যে টপে কম আছে, মাঝখানে বেশি আছে, আবার নিচে কম আছে, এরকম হইতে পারে। তো এই জন্য এটা ডোজ এবং ডেপথ সেপারেটলি কন্ট্রোল করা যায়। ইম্পিউরিটি কনসেন্ট্রেশন নট লিমিটেড টু সলিড সলিবিলিটি, এই যে বললাম যে ওইটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে হয় ডিফিউশনটা। যেহেতু ডিফিউশনটা কেমিক্যাল রিয়াকশনটা হচ্ছে সলিড সলিবিলিটির উপর নির্ভর করে। যেরকম আমরা পানির মধ্যে চিনি দিলে চিনি আস্তে আস্তে স্যাচুরেটেড, সুপার স্যাচুরেটেড বিভিন্ন রকম সলিউশন তৈরি হয়, তারপরে আর করা যায় না। কিন্তু ডিফিউশনেও ওরকম, ডিফিউশনে কেমিক্যাল সলিড সলিবিলিটির উপরে নির্ভর করে। কিন্তু আমার আয়ন ইমপ্ল্যান্টেশনে এটা আমার সলিবিলিটির উপর নির্ভর করে না, আমার যত কনসেন্ট্রেশন ইচ্ছে তত কনসেন্ট্রেশন আমি ঢুকাইতে পারবো। The dopant concentrator may apply in a small specific region.
তো এই ছোট ছোট গেট তৈরি করতে হলে আমি যদি ডিফিউশন করি, ডিফিউশনটা হয় কি ডানে বামে ছড়ায় যায়, তো ফলে খুব ছোট ডিফিউশন, ছোট জায়গায় ডিফিউশন করা কঠিন হয়ে যায়। এটা যেরকম নিচের দিকে যায় ডিফিউশনের সময়, ডানে বামেও যায়, ল্যাটারাল ডিফিউশন বলে ওটাকে। কিন্তু আয়ন ইমপ্ল্যান্টেশনের মধ্যে ছোট জায়গার মধ্যে যদি আমি ইম্পিউরিটিস ঢুকাইতে চাই, এটা শুধুমাত্র সরাসরি ভার্টিক্যালি ভিতর দিকে যাবে, ডানে বামে যাবে না। এই একটা সুবিধা। তো এই কয়টা হচ্ছে সুবিধা। আর অসুবিধা কি, এই সিস্টেমটা খুব এক্সপেন্সিভ সিস্টেম, সফিস্টিকেটেড এন্ড এক্সপেন্সিভ সিস্টেম, কজেস ড্যামেজ ইন দ্য সাবস্ট্রেট। তো এটাই জন্য ওয়েফারের মধ্যে সমস্যার সৃষ্টি করে, যেহেতু ফোর্স করে ঢুকানো হয়। এই জন্য পরবর্তীতে আরেকটা প্রসেস করতে হয়, মানে অ্যানিলিং। অ্যানিলিং দ্বারা ওই ড্যামেজগুলোকে ফিক্স করা হয়। 100% যদিও সম্ভব হয় না। আর কি, যেহেতু ফোর্স করে ঢুকানো হচ্ছে, যদি আমাদের ওয়েফারের মধ্যে কোনো ডিফেক্ট থাকে, যে পয়েন্ট ডিফেক্ট সাবস্ট্রেট, যদি সাবস্ট্রেট ইটসেলফ যদি ডিফেক্ট তোলা হয়, তাহলে দেখা যায় যে ইম্পিউরিটি অ্যাটমগুলা যেখানে যাওয়ার কথা তার চেয়ে বেশি দূরে চলে গেল। মাইগ্রেশন অফ ইম্পিউরিটি অ্যাটম ইজ 3-4 টাইমস মাল্টিপল ইন পয়েন্ট ডিফেক্ট সাবস্ট্রেট। মানে সাবস্ট্রেটটা যদি পিওর সাবস্ট্রেট না হয়, তখন যদি আয়ন ইমপ্ল্যান্টেশন ইউজ করা হয়, তাহলে দেখা যাবে যে ইম্পিউরিটিসগুলো যে জায়গায় থাকার কথা ওখানে থাকবে না, ওখান থেকে অনেক দূরে মাইগ্রেট করে যাবে। তো যার জন্য আমাদের ডিজায়ার্ড এরিয়াতে যে কনসেন্ট্রেশন করতে চাচ্ছিলাম ওই জায়গায় হবে না। তো এই কয়টা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তো বেশি আজকাল যেহেতু, যদিও এটা সফিস্টিকেটেড এক্সপেন্সিভ, তারপরেও যেহেতু আমাদের ডিভাইসগুলো ছোট ছোট ডিভাইস হয়ে গেছে আজকাল, এই জন্য ডিভাইসের ডিফিউশনের মাধ্যমে ডিভাইসগুলোকে এত ছোট করা কঠিন হয়ে যাচ্ছে, যার জন্য আজকাল আয়ন ইমপ্ল্যান্টেশন ইউজ করা হয়। তো এই পেনিট্রেশন রেঞ্জ আমরা এখন দেখবো যে একটা আয়নকে যখন নাকি আমি ফোর্স করব, এটা হচ্ছে সারফেস, সাবস্ট্রেটের সারফেস, আর সাবস্ট্রেটের সারফেস থেকে ভিতর দিকে ঢুকতেছে, এটা হচ্ছে এক্স ডিরেকশনে ঢুকতেছে। তো আমরা যদি মনে করি এই জায়গাতে আমরা ইম্পিউরিটিসগুলোকে নিতে চাই, তাহলে আমরা এখান থেকে এমন একটা ফোর্সে পাঠাবো যে এটা সোজা এখানে এসে এখানে জমা হবে। তো বিষয়টা হচ্ছে কি, এটা তো একটা সলিডের মধ্যে সলিড আমরা ফোর্স করে ঢুকাচ্ছি, তো যার জন্য এটা সলিডের সাথে কলিশন হয় সবসময় যে স্ট্রেইট এখানে চলে আসবে এমন না, এটা চারিদিকে ঘুরে ফিরে তারপরে আসে, ঘুরে ফিরে এখানে আসে। তো একটা হচ্ছে এই বিমের যেখান থেকে শুরু হয়েছে সারফেস থেকে যে পর্যন্ত যাচ্ছে, এটাকে বলা হয় রেঞ্জ, না এটাকে বলে পেনিট্রেশন রেঞ্জ, এটাকে বলে পেনিট্রেশন রেঞ্জ। আর এটা যে পথ দিয়া ঘুরে আসছে ওইটাকে বলা হয় রেঞ্জ। তো এই যে এই ফোর্সটা দেওয়ার ফলে এটা যদি অন্য দিক দিয়ে ঘুরে আসে, এটার এনার্জিটা আস্তে আস্তে বিভিন্ন জায়গায় লস হইতে হইতে এখানে এসে হয়তো শেষ হবে, অথবা রাস্তায় এক জায়গায় হয়তো শেষ হয়ে যাবে। তো এখানে যে ফোর্সটা দিয়ে ঢুকানো হয়, ফোর্সটা দুইটা কলিশনের মাধ্যমে এটা রেস্টিং কন্ডিশনে যায়। দুই ধরনের কলিশন কি কি, একটা হচ্ছে নিউক্লিয়ার কলিশন আর একটা হচ্ছে অ্যাটমিক কলিশন। এটা হচ্ছে নিউক্লিয়ার স্টপিং পাওয়ার, এটাকে এসএন বলা হয়। আর হচ্ছে ইলেকট্রন স্টপিং পাওয়ার, এটা হচ্ছে এসই বলা হয়। আর এই ক্যাপিটাল এনটা হচ্ছে যেই বোরনটা আমরা দিতেছি ওই বোরনটার কনসেন্ট্রেশনটা, মানে এটা প্রথম দিকে কনসেন্ট্রেশনটা থাকবে 0, পরে আস্তে আস্তে বাড়তে থাকবে। সরি, আমার একটু ফোন আসছিল। তো এখানে আমরা টু স্টপিং পাওয়ার, একটা হচ্ছে নিউক্লিয়ার স্টপিং পাওয়ার আর একটা হচ্ছে ইলেকট্রন স্টপিং পাওয়ার। দুইটা স্টপিং পাওয়ারের কারণে এটা ইয়ে হয়ে যায়,
আস্তে আস্তে রেস্ট কন্ডিশনে চলে আসে। তো এই এনার্জিটা যত বেশি হবে আর এনটা যত কম হবে তত এটার পাওয়ারটা বেশি কাজ করতে পারবে। তো এই দুইটাকে আমরা একসাথে করে পাওয়ার লস বাই দ্য আয়নটাকে যে এনার্জি দেওয়া হয়েছে ওই এনার্জিটা আস্তে আস্তে এই রিঅ্যাকশনের কারণে বা এই যে ওই অ্যাটম এবং আর নিউক্লিয়াস এবং ইলেকট্রনের সাথে ধাক্কা খাওয়ার কারণে এনার্জিটা লস হবে। এই জন্য আমরা এটা নেগেটিভ দিছি। তো এনার্জি লস মনে করলাম যে ডেল্টা পরিমাণ এনার্জি অল্প ডিস্টেন্সে যাওয়ার কারণে যে লস হচ্ছে এটা এন এবং ই এর কারণে হচ্ছে। কিছুটা এন এর জন্য যাচ্ছে, কিছুটা ই এর জন্য। তো আর এন আর ই আমরা এখান থেকে বের করতে আনতে পারি ই এন ডিএক্স আর ই ডিএক্স ফর ই আর ই ডিএক্স ফর এন। এটার জন্য এস এন এন আর এস ই এন হবে। তো এস এন এন প্লাস এস ই এন এটা হচ্ছে টোটাল এনার্জি। তো এটা আমরা নিলাম শুধু ডেল্টা পরিমাণের জন্য। তো এখন আমরা টোটাল রেঞ্জটা যদি চাই যে এক্স ইকুয়ালস টু টোটাল রেঞ্জ যদি হয়, এক্স মানে হচ্ছে এখানে এটা কোন পথে গেছে ওই এক্সটা, এই এক্সটাকে আমরা ইন্টিগ্রেট করি 0 টু আর ডিএক্স। তো ডিএক্স সমান কি হবে ডিই ডিভাইড বাই এটা, ডিই ডিভাইড বাই এটা। এবং এনার্জিটা হচ্ছে কত 0 থেকে ই টু দি পাওয়ার 0 পর্যন্ত। তো এটা হচ্ছে আমাদের রেঞ্জ। তো এখানে দেখা যাচ্ছে রেঞ্জ হচ্ছে এন এর ইনভার্সলি প্রপোর্শনাল। তো এন যত আমার ইম্পিউরিটি যত আস্তে আস্তে বাড়তে থাকবে তত রেঞ্জটা কমতে থাকবে, কারণ ওখানে যেটা আছে ওইটা এটাকে রিপালস করবে। আর এনার্জি যত বাড়তে থাকবে ইনিশিয়াল এনার্জি যত বাড়বে তত আমার রেঞ্জ বাড়বে। তো এটাকে আমরা আর কিভাবে সলিউশনে দিয়ে গেছি সেটা না দেখে সলিউশনটা এরকম আসছে। আপনারা ইচ্ছা করলে ডিফিউশন ইকুয়েশনে যেরকম আমরা সলিউশন করছি এইরকম ভাবে এইটাকেও ডিফিউশন ইকুয়েশনের মতো সলিউশনটা দাঁড় করাইতে পারবেন। তো এখানে আমার যে এই রিলেশনটা আর ইকুয়ালস টু এটার থেকে রিলেশনটা এখানে এই এন এর রিলেশনটা আর এর সাথে এবং ডিস্টেন্সের সাথে এক্স এর সাথে এটা আসবে। তো এখানে কিউ জিরোটা হচ্ছে যে আমার টোটাল আয়ন্স ইমপ্লান্টেড পার সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে অ্যামাউন্ট অফ আয়ন। তো অ্যামাউন্ট অফ আয়ন আমার এটার সারফেসের ভিতরে ঢুকতেছে। আর আরপিটা হচ্ছে আমার এখান থেকে কতটুকু যাচ্ছে, এই যে এক্স হচ্ছে এই ডিরেকশনে, আমার এক্স হচ্ছে এই ডিরেকশনে, এক্স মানে হচ্ছে কি ডেপথ, সারফেস থেকে ভিতর দিয়ে। এখানে আমি এদিকে আঁকলাম, এক্সটা হচ্ছে এটি হচ্ছে সারফেস, এদিক দিয়ে আয়ন বিমটা আসতেছে। তো এখান থেকে যত ভিতরে যাবে এটাকে বলা হয় আরপি। আরপি মানে হচ্ছে প্রজেক্টেড রেঞ্জ। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে এটা এই লাইনের উপরে গিয়ে সবগুলা রেস্ট করুক। এটা আসলে বাস্তবে এটা হয় না, এইখানে এবং এটা চারিদিকে ছড়ায় যায়, যেটা এটার এক্স ডিরেকশনে কিছু বেশি এবং কিছু কম যায় এটাকে বলা হয় ডেল্টা আরপি, স্ট্রাগল মানে ডেভিয়েশন অ্যালং আয়ন বিম। মানে আয়ন বিমটা যেদিকে যাচ্ছে ওইদিকে যে ডেভিয়েশনটা এটাকে বলে ডেল্টা আরপি। আর ওয়াই ডিরেকশনে যেটা হয় এটাকে ট্রান্সভার্সাল স্ট্রাগল বলা হয়, ওইটাকে বলে ডেল্টা আর ওয়াই সরি। তো একটা হচ্ছে ডেল্টা আরপি আর হচ্ছে ডেল্টা আরটি। ডেল্টা আরটি হচ্ছে ওয়াই ডাইমেনশনে আর ডেল্টা আরপিটা হচ্ছে এক্স ডাইমেনশনে। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল এটা, এই জন্য এটা গাউসিয়ান টাইপের হয় ই টু দি পাওয়ার। এই জন্য এখানে সবচেয়ে কম থাকে, আস্তে আস্তে বাড়তে এখানে কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি, আস্তে আস্তে আবার এদিকে কমে আসে। তা আমার উদ্দেশ্য ছিল যে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন এখানে থাকুক। তো এটা এক জায়গায় থাকে না, এখান থেকে আস্তে আস্তে কমে আসে, এদিকে আস্তে আস্তে বেড়ে যায়।
মানে এদিকেও আস্তে আস্তে কমে, এদিকেও আস্তে আস্তে কমে, মাঝখানেই সবচেয়ে বেশি কনসেন্ট্রেটেড থাকে। কিন্তু ডিফিউশনের ক্ষেত্রে কি হতো, এখানে সবচেয়ে বেশি থাকতো, আস্তে আস্তে কমতে কমতে এদিকে আসতো। কিন্তু এখানে আমার মাঝখানে বেশি কনসেন্ট্রেশন, এর চেয়ে কম এক্স এর ডাইমেনশনেও কনসেন্ট্রেশন কমে গেছে, এর থেকে বেশি এক্স এর ডাইমেনশনেও কনসেন্ট্রেশন কমে গেছে, অনুরূপে ওয়াই ডাইমেনশনেও গ্রাজুয়ালি কমে গেছে, এক্স ওয়াই পজিটিভ দিকে, ওয়াই নেগেটিভ দিকেও গ্রাজুয়ালি কমে গেছে। তো এই জন্য আমি যেই জায়গায় এক্স্যাক্টলি চাই ওই জায়গায় আমরা আয়ন ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে কনসেন্ট্রেশন দিতে পারি। তো এখন আমরা দেখবো যে কিসের কোন কোন জায়গায় আমরা এটার অ্যাপ্লিকেশনটা কি, কোথায় আমরা এই আয়ন ইমপ্লিমেন্টেশন ইউজ করি। অ্যাপ্লিকেশন অফ আয়ন ইমপ্লিমেন্টেশন বিজেটিতেও আমরা ইউজ করি, মসফেটেও আমরা ইউজ করি। বিজেটিতে ইউজ করি হাই পারফরমেন্স পিএনপি ট্রানজিস্টরের জন্য, ভার্টিক্যাল ডোপিং যদি করতে চাই, ভার্টিক্যাল ডোপিং এর বেলায় এই আয়ন ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে পিএনপি ট্রানজিস্টরগুলো তৈরি করা হয় বিজিটির ক্ষেত্রে। তারপরে বেজ আফটার ইমিটার ফেব্রিকেশন করা হয়, বেজ আফটার ইমিটার। আমার সাধারণত বিজিটিতে যেমন এটা হচ্ছে কালেক্টর এন, এটা পি, এটা এন, কালেক্টর, বেজ আর হচ্ছে এমিটার। তা আমি ডিফিউশন করলে প্রথম এই জায়গাটা ডিফিউশন করলাম এন টাইপের, করার পরে আবার ওটার মধ্যে আবার পি টাইপের ডিফিউশন করব, ডিফিউশন করার পর পি এর মধ্যে আবার এন টাইপের ডিফিউশন করব, করলে এটা পি এন পি ট্রানজিস্টর হবে। তো যখন নাকি আমি পি ট্রানজিস্টর পি টাইপটাকে ডিফিউশন করছি, এটা যেহেতু বেজটা অনেক থিন থাকে, পাতলা থাকে, তো এটাকে ওইভাবেই ডিফিউশন করা হয় যাতে এটা কি বলে এটারে, এটা থিকনেসটা ঠিক থাকে। কিন্তু যখন আমরা এখানে আবার এমিটারের জন্য ডিফিউশন করব, তখন এটার তলানিটা একটু ডিফিউশন হয়ে যায়, বাঁকা হয়ে যায়। এই বাঁকা হয়ে যাওয়াটাকে হচ্ছে এমিটার পুশ ইফেক্ট বলা হয়। এটা থাকার কথা ছিল এখানে সমান, এটা না থেকে এটা এখানে একটু বাঁকা হয়ে দিকে চলে আসে, ইউ শেপ হয়ে যায়। এমিটার পুশ ইফেক্ট যাতে না হয়, এই জন্য আমরা করব কি, বেসটাকে আমরা তৈরি করব এমিটারকে করার পরে। তার মানে আমরা এই পুরাটাকে, এইখানেও আমার এন দরকার, এইখানেও আমার এন দরকার, আমি ফার্স্টে পুরাটাকে এন ডিফিউশন করে ফেলবো। পুরোটাকে এন ডিফিউশন করার পর এখন বেসটাকে আমরা তৈরি করব ইমপ্ল্যান্টেশনের মাধ্যমে। এই অংশটা মাঝখানে এটাকে আমি বেসটাকে তৈরি করবো, এটাতে আমরা ডিফিউশনের মাধ্যমে করব না। ফলে হবে কি, আমরা যেই জায়গায় যেই ধরনের কনসেন্ট্রেশন চাই, পি এর কনসেন্ট্রেশন, ওখানে ওই ধরনের করতে পারবো। এই জন্য বিজিটিতে আয়ন ইমপ্ল্যান্টেশনে খুব টাইনি ট্রানজিস্টরের বেলায় এই আয়ন ইমপ্ল্যান্টেশনের মাধ্যমে এই বেসটাকে তৈরি করা হয়। তবে টাইনি এমিটার ডিজাইন মানে কি, এই একটা বেজের মধ্যে অনেকগুলো আমরা এমিটার তৈরি করতে পারি। একটা এমিটার করলে শুধু একটা এমিটার ইনপুট হইল। আমার যখন নাকি আপনারা ইলেকট্রনিক্স 2 যারা পড়তেছেন, ডিজিটাল ইলেকট্রনিক্স 2, তারা দেখবেন যে একটা এনপিএন ট্রানজিস্টরের এখানে যে এন থাকে, এটা যদি 3 ইনপুট ন্যান্ড গেট তৈরি করতে চাই, তাহলে এখানে 3টা অ্যান বানাইতে হবে, আলাদা আলাদা 3টা অ্যান, বেজের উপরে 3টা অ্যান বানাইতে হবে, তাহলে 3 ইনপুট ন্যান্ড গেট তৈরি হবে। তো ছোট ছোট অ্যান ডিফিউশন করতে হয় পি এর মধ্যে, তাহলে আমার 3 ইনপুট হয়। আর যদি 4 ইনপুটের ন্যান্ড গেট তৈরি করতে চাই, তাহলে এখানে 4টা করতে হবে। তো এই যে যত বেশি গেট ইনপুট হবে, তত এগুলা ছোট হবে। এই ছোট এমিটার গুলা তৈরি করার জন্য আমি আয়ন ইমপ্ল্যান্টেশনের মধ্যে করব। কারণ এখানে যখন নাকি আমি এই গেটগুলা তৈরি করব, এখানকার গেট মানে 3 গেট, 4 গেট, 5 গেট ন্যান টাইপ তৈরি করব, তখন এইখানে আমি যদি ডিফিউশন করি, ডিফিউশনের কারণে ল্যাটারাল ডিফিউশন ডাইনে বাইরে ছড়ায় যাবে। যাতে এটা না ছড়ায়, এই জন্য আমাকে করতে হবে আয়ন ইমপ্ল্যান্টেশনের মধ্যে ছোট ছোট ইমপ্ল্যান্ট করে করে আমি যে কয়টা আমার গেট দরকার, এই কয়টা গেট তৈরি করে ফেলবো। ফেব্রিকেশন অফ বারিড লেয়ার বলতে বলা হয় এই এই যে আমার কালেক্টরটা আছে, কালেক্টরের নিচের দিকে
এন এরই একটা হায়ার কনসেন্ট্রেশন লেয়ার তৈরি করতে হয়। এর ফলে হয় কি, এখানে যদি হায়ার কনসেন্ট্রেশন এন লেয়ারটা তৈরি হয় তাহলে এদিক দিয়ে লিকেজ হওয়ার চান্স কমে যায়। আর নাহলে আমাদের যে এই কালেক্টর দিয়ে আসলে বেশি কারেন্টটা যায়, এই কালেক্টরটা সাধারণত সাপ্লাইয়ের সাথে লাগানো থাকে। তো ওই কারেন্টটা যাতে আমার এমিটারের দিকে যায়, এদিক দিয়ে যাতে বডিতে চলে না যায়, এই জন্য এখানে হায়ার কনসেন্ট্রেশন এন টাইপ দিতে হয়। তো কিন্তু ডিফিউশন এটা করা সম্ভব না। ডিফিউশনে এন এর টপ এরিয়াতে কনসেন্ট্রেশন বেশি, বটম এরিয়াতে কনসেন্ট্রেশন কম হবে। তো যাতে উল্টা করা যায়, এই জন্য আয়ন ইমপ্লেন্টেশনের মাধ্যমে এই বাড়ির লেয়ারটা তৈরি করা হয়। তাহলে মুদ্রা কথা, এটা যদি আমরা চিন্তা করি যে ছোট্ট একটা আমরা কয়েকটা ইনপুটের ট্রানজিস্টর তৈরি করতে চাই, তাহলে আমার এই বেসটাকে তৈরি করতে হবে ইমপ্লেন্টেশনের মাধ্যমে। এমিটার গুলোকে যেহেতু টাইনি এমিটার, এই জন্য এগুলোও ইমপ্লেন্টেশনের মাধ্যমে করতে হবে। তারপর আবার কি লোয়ার লেভেলের যে বাড়ির লেয়ারটা, এটা আয়ন ইমপ্লেন্টেশনের মাধ্যমে করতে হবে। তো যেহেতু ডিভাইসগুলো দিন দিন ছোট হচ্ছে এবং এখানকার ইনপুট সংখ্যা বাড়তেছে, তো এই জন্য বেশিরভাগ কাজই এই ইমপ্লেন্টেশনের মাধ্যমে করা হয়। মসফেটের বেলায় কি করা হয়? মসফেটের বেলায় ইউনিফর্ম রেজিস্টিভিটি ইন দ্য সাবস্ট্রেট, যে আমার এই পি সাবস্ট্রেটের যে চ্যানেলটা লো ভোল্টেজের ক্ষেত্রে ওখানে আমাকে অপোজিট ইম্পিউরিটিস দিতে হয়, দিয়ে লো ভিটি ট্রানজিস্টর তৈরি করা হয়। তো ওখানকার ভিটিটা যাতে সব পুরা গেইটের চ্যানেলটার মধ্যে যাতে সমান থাকে, এই জন্য ওখানে কিছু ইমপ্লেন্টেশনের মাধ্যমে ইউনিফর্ম রাখা হয় রেজিস্টিভিটি। প্রিসাইজ ডোপিং ইন POL ফর এন টাইপ সাবস্ট্রেট। POLটার নিচের অংশটা সাধারণত আয়ন ইমপ্লেন্টেশনের মাধ্যমে করা হয়। কন্ট্রোল অফ ভিটি থ্রেশহোল্ড ভোল্টেজ বাই অপোজিট ডোপিং ইন দ্য গেট অথবা চ্যানেল রিজিয়ন। চ্যানেল রিজিয়নে অপোজিট ডোপিং এর মাধ্যমে ভিটিটাকে, ওই যে বললাম যে লো ভোল্টেজ করার জন্য, লো ভোল্টেজ ভিটি তৈরি করার জন্য আমাকে অপোজিট ডোপিং এর ডোপিংটা আমরা ডিফিউশনের মাধ্যমে করি নাই, আয়ন ইমপ্লেন্টেশনের মাধ্যমে করি। ফেব্রিকেট ব্যালেন্স ভিটি পি অ্যান্ড এন টাইপ মসেস। আমাদের পি টাইপ ট্রানজিস্টর এবং এন টাইপ ট্রানজিস্টর দুইটা মিলেই তো আমাদের সিমস ট্রানজিস্টরটা হয়। তো সিমস ট্রানজিস্টরে যাতে পি এবং এন এর দুইটার ভিটি যাতে ব্যালেন্স করা যায়, এই জন্য আয়ন ইমপ্লেন্টেশন ইউজ করা হয়। কন্ট্রোল গেট ওভারল্যাপ অ্যান্ড দেন প্যারাসিটিক ক্যাপাসিটেন্স। আমাদের সাধারণত ড্রেইন এবং সোর্সের উপরে গেটটা থাকে। তো গেটটা যত বেশি ওভারল্যাপ করবে ড্রেইন এবং সোর্সের উপরে, তত বেশি প্যারাসিটিক ক্যাপাসিটেন্স তৈরি হবে। তো আমরা গেটটা এমনভাবে দিই যাতে ওভারল্যাপটা একদম মিনিমাম হয়। তো ডিফিউশনের মাধ্যমে যখন করা হয়, ডিফিউশনের মাধ্যমে করলে এটা খুব কঠিন হয়ে যায়, সম্ভব হয় না। এই জন্য আমরা ডিফিউশনের মাধ্যমে, যেমন মনে করেন যে এই পুরা এই দুইটা মিলে একটা ট্রানজিস্টর, এই পি প্লাস এই মাঝখানে এটা গেটটা। তো এই গেটটাকে করা হবে কি, আমরা ছোট করে বানাবো, আর এইটাকেও আমরা ডিফিউশনের মাধ্যমে করব, এটাকে ডিফিউশনের মাধ্যমে করব। তো মাঝখানে গ্যাপ রয়ে গেল যে যেটা, এই গ্যাপটা যাতে না থাকে, এই অংশটাকে আমরা করব কি আয়ন ইমপ্লেন্টেশনের মাধ্যমে করব। এখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটাকে আমরা আয়ন ইমপ্লেন্টেশনের মাধ্যমে করব। তাহলে আমার ওভারল্যাপটা আমরা কন্ট্রোল করতে পারবো, গেটের ওভারল্যাপটা ড্রেইন এবং সোর্সের উপরে ওভারল্যাপটা আমরা কন্ট্রোল করতে পারবো। তাহলে প্যারাসিটিক ক্যাপাসিটেন্সটা তখন কমে যাবে। SOI আজকাল বেশিরভাগই SOI এর মাধ্যমে করা হয়, সিলিকন অন ইনসুলেশন। যে আমাদের যে ওয়েফারটা আছে, ওয়েফারটা সাধারণত 500 মাইক্রন থাকে, 500-550 মাইক্রন উচ্চতা থাকে, ডেপথ। তো আর এই ডিভাইসগুলো সাধারণত ম্যাক্সিমাম 10 থেকে 15 মাইক্রন ডেপথে যায়। তাহলে 500-550 মধ্যে যদি 15 চলে যায়, তাহলে থাকে কত? আমি যদি 500ই ধরি, তাহলে দেখা যায় যে 475 বা 485 এই অংশে বডি হিসেবে থাকে। 485-র 3 ভাগের 2 ভাগ নিচে রেখে আর 3 ভাগের 1 ভাগ উপরে রেখে এখানে একটা লেয়ার তৈরি করা হয় বডিটার মধ্যে। ওই লেয়ারটাকে বলা হয় ইনসুলেশন।
ওই ইনসুলেশনটা কিভাবে করা হয়? আয়ন ইমপ্ল্যান্টেশনের মাধ্যমে। ওয়েফারগুলো সব তৈরি করে ফেলা হয়, তারপরে পুরো ওয়েফারটার মধ্যে অক্সিজেন ঢুকানো হয় শুট করে। অক্সিজেন ঢুকায় এখানে একটা সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার তৈরি করে ফেলা হয়। তার ফলে হয় কি, এখানকার ট্রানজিস্টরগুলো যদি লিকেজ আসেও, এই লিকেজটা এখানকার মাঝখানে যেহেতু একটা ইনসুলেশন আছে, এই ইনসুলেশনের কারণে বডির মধ্যে যেতে পারে না। তো ফলে আমাদের পারফরমেন্স বেড়ে যায়। তো এই এসওআই করার জন্য আমাদের আয়ন ইমপ্ল্যান্টেশন করতে হয়। তো এগুলো হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন, যে আমরা আয়ন ইমপ্ল্যান্টেশন কোন কোন জায়গায় ইউজ করি। বাড়ির লেয়ারের মধ্যে ইউজ করি, টাইনি এমিটারের মধ্যে ইউজ করি, তারপরে বেইজের জন্য ইউজ করি, তারপরে এখানে আমরা ভিটি কন্ট্রোল করার জন্য ইউজ করি, তারপরে ক্যাপাসিটেন্স ওভারল্যাপ কমানোর জন্য আমরা ইউজ করি এই। তারপরে ইনসুলেশন, সিলিকন ইনসুলেশনটা তৈরি করার জন্য আমরা আয়ন ইমপ্ল্যান্টেশন ইউজ করি। ভেরিয়াস লেভেলে আজকাল কাজ হয় আয়ন ইমপ্ল্যান্টেশন। এবার দেখি আয়ন ইমপ্ল্যান্টেশনের মধ্যে কি কি সমস্যার সৃষ্টি হয়। এখানে আমাদের ড্যামেজ, ইমপ্ল্যান্টেশন ড্যামেজের মধ্যে কি হয়? একটা হচ্ছে ডিফেক্ট হয়। ওই যে ফোর্স করে ঢুকানোর কারণে মানে পয়েন্ট ডিফেক্টস বা লাইন ডিফেক্টস আমরা যে পড়ে আসছি, ওই সমস্ত ডিফেক্টসগুলো তৈরি হয়, ডিসলোকেশন তৈরি হয়, ফ্র্যাঙ্কেল ডিফেক্টস তৈরি হয়, ডাই ভ্যাকেন্সি তৈরি হয়, এই সমস্ত ড্যামেজগুলো তৈরি হয়। তো এইগুলো আমাদের জন্য ভালো না। তো এই একটা ধরনের হয়। আরেকটা কি হয়? আরেকটা হয় ক্রিস্টাল ড্যামেজ হয়। আরেকটা হয় স্ক্যাটারিং। একটা হচ্ছে ডিফেক্টস তৈরি হয়, পয়েন্ট ডিফেক্টস বলতে পারেন। আর এটা হচ্ছে স্ক্যাটারিং হয়। স্ক্যাটারিং মানে যে আমি আয়নটাকে হিট করলাম, আয়নটাকে হিট করার আয়নটা গিয়ে এখানকার যে আয়ন আছে ওই আয়নকে সরাই দিল, ওই আয়নকে সরাই দিল। তো এই আয়ন নিজে ওইটাকে ধাক্কা খেয়ে ওইটাকে একটু সরাই দিয়ে নিজে আবার অন্যদিকে চলে গেল। তো এটা যেখানে আমার ডিজায়ার্ড গোল যেখানে যাওয়ার কথা, এটা সরাসরি ওখানে না গিয়ে ডানে বাইরে গিয়ে এক জায়গায় পৌঁছলো। যদি এই আয়নটা লাইট আয়ন হয়, যদি পাতলা হয় ওজনে, তাহলে সে ধাক্কাটা কম দেয়, ধাক্কাটা কম দিতে পারে, নিজেই ধাক্কা খেয়ে দূরে সরে যায়। তো ফলে হয় কি, স্ক্যাটারিংটা অনেক ডিপে চলে যায়। তো লাইট আয়নের বেলায় স্ক্যাটারিংটা অনেক ডিপে যায়। আর হেভি আয়ন যদি হয়, হেভি যদি আয়নটা ওজন বেশি হয়, তাইলে এই যে হেভি আয়ন যদি হয়, হেভি আয়নের কারণে হয় কি, ড্যামেজটা খুব সিভিয়ার হয়। কারণ এটা নিজে তো শক্তিশালী, এটা নিজে ধাক্কা খেয়ে অনেক দূর স্ক্যাটার হয়ে চলে যায় না, বরং ওখানকার যে আয়ন আছে ওই আয়নকে সে ড্যামেজ করে ফেলে। তো এটা স্ক্যাটার করে কম, কিন্তু এটা ড্যামেজ করে বেশি। এই জন্য দুই ধরনের স্ক্যাটারিং, একটা হচ্ছে লাইট আয়ন স্ক্যাটারিং আর একটা হচ্ছে হেভি আয়ন স্ক্যাটারিং। হেভি আয়ন স্ক্যাটারিংটা হচ্ছে সিরিয়াস ড্যামেজ করে, আর লাইট আয়ন স্ক্যাটারিংয়ে আয়নটা ডিজায়ার্ড প্লেস থেকে ডিসপ্লেস হয়ে যায় বেশি। এই দুই ধরনের ডিফেক্টস। আরেকটা আছে ডিফেক্টস, এটাকে বলা হয় চ্যানেলিং। এই যে চ্যানেলিং ডিফেক্টসটা কি? চ্যানেলিং ডিফেক্টস যে আমরা মনে করলাম যে আয়নগুলো এইভাবে সুন্দরভাবে সাজানো আছে, আয়নগুলো সুন্দরভাবে সাজানো আছে, তা আমরা তো এদিক থেকে আয়ন পুশ করতেছি। তো অনেক সময় কি এমনভাবে আয়নটা আসলো, এখানে এসে এমন একটা অ্যাঙ্গেলে ঢুকলো, এটা এইভাবে ভিতরে যাওয়া শুরু করছে। কোনো নিউক্লিয়াসের সাথে ও হিট করতেছে না, শুধু ইলেকট্রনের সাথে সে হিট করতেছে। তো যেহেতু তার একটা নির্দিষ্ট এনার্জি আছে, আর নিউক্লিয়াসের সাথে সে হিট করতেছে না, এই জন্য এটা যতটুকু যাওয়ার কথা তার চেয়ে বেশি চলে যাবে। তো এটাকে বলা হয় এক্সিস। কি এক্সিস জন্য বলে? ক্রিস্টালোগ্রাফিক এক্সিস। এই যে যদি ক্রিস্টালোগ্রাফিক এক্সিসের মধ্যে পড়ে যায়, অ্যালাইনড উইথ দ্য ক্রিস্টালোগ্রাফিক এক্সিস, তাহলে আয়নটা ট্রাভেল করে অনেক বেশি, যতটুকু যাওয়ার কথা তার চেয়ে অনেক বেশি দূরে চলে যায়। যে আমরা মনে করতেছি যে এইখানে এসে থেমে যাক, কিন্তু যদি এদিক থেকে আসতেছে, এটা যদি ক্রিস্টালোগ্রাফিক এক্সিসের মধ্যে পড়ে, দেখা যাবে যে এটা এখানে থামতেছে না, আরো বেশি যেতে, তার কাছে এনার্জি বেশি রয়ে গেছে, সে তো ধাক্কা খাইছে কম, নিউক্লিয়াসের সাথে ধাক্কা কম খাইছে। তো এরকম যদি হয়, তাইলে আমাদের এই যে কনসেন্ট্রেশনটা যেখানে নাকি এখানে এখানে কনসেন্ট্রেশন শেষ হয়ে যাওয়ার কথা,
এটা না হয়ে আরো এদিকে ছড়ায় চলে আসে। তো এদিকে এই অংশটা এইভাবে না নেমে এভাবে ছড়ায় যায়, এই অংশটাকে বলা হয় টেইল। এখানে এটি দেখানো হয়েছে, যেটা এখানে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, না হয়ে এটা এদিকে ছড়াই গেছে, টেইলের মতো হয়ে গেছে। তো ক্রিস্টালোগ্রাফিক এক্সিসের মধ্যে যদি পড়ে তাইলে আমার এই চ্যানেলিং ইফেক্ট হতে পারে। আর চ্যানেলিং ইফেক্টের কারণে আমাদের কনসেন্ট্রেশনটা যতটুকু যাওয়ার কথা ছিল তার চেয়ে বেশি ছড়ায় যায়। তো এই তিন ধরনের ড্যামেজ হতে পারে ওয়েফারের মধ্যে। তো এই ড্যামেজগুলোকে ফিক্স করার জন্য আমাদের অ্যানিয়েলিং করতে হবে। অ্যানিয়েলিংটা হচ্ছে আসলে এই পান দেওয়ার মতো, ওই কামাররা যেরকম নাকি দা ছুরি কুদাল এগুলা তৈরি করতে গিয়ে লোহাটাকে খুব গরম করে করে কিছুক্ষণ হাতুড়ে দিয়ে বাড়ি দিয়ে আবার হঠাৎ করে পানির মধ্যে দিয়ে ঠান্ডা করে ফেলে। পানিটা শুধু পানি থাকে না, ওটার মধ্যে আরো কিছু থাকে কেমিক্যাল। তো এই যে হঠাৎ করে হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার করা, এটার উদ্দেশ্য হচ্ছে কি, এটার মধ্যে যে ড্যামেজগুলো আছে, এই যে হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়ার ফলে কোথাও কোথাও ফেটে গেছে, কোথাও কোথাও আয়নগুলো সরে গেছে, ওই জিনিসটা যাতে আগের জায়গায় চলে আসে সেই জন্য এটাকে হঠাৎ করে আবার পানির মধ্যে দিয়ে দেওয়া হয়। তো এই একই জিনিস এখানে করা হয়। এই ওয়েফারগুলোকে করা কি একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত নির্দিষ্ট টাইমে রাখা হয়, 1200 ডিগ্রি একটা হাই টেম্পারেচারের মধ্যে 15 থেকে 30 মিনিট রাখা হয়, রেখে হঠাৎ করে ঠান্ডা করে ফেলা হয়। তো এমনভাবে ঠান্ডা করতে হবে ওয়েফারগুলো কিন্তু খুব পাতলা, তো বেশি দ্রুত ঠান্ডা করলে আবার ওয়েভি হয়ে যাবে, পাকা হয়ে যাবে। তো বাঁকা যাতে না হয় ওইভাবে এটাকে ঠান্ডা করতে হবে, যাতে এটা এমন একটা পদ্ধতির মধ্যে রেখে ঠান্ডা করতে হবে। আবার ঠান্ডাটা একটু দ্রুত হইতে হবে যাতে এটা ওয়েভি হওয়ার সুযোগ না পায়। এই চিপস চিপস দেখছেন না, পটেটো চিপস, এগুলো ওয়েভি হয়ে যায়। তার কারণ হচ্ছে কি, ওই যখন নাকি এটা শুকায়, শুকানোর সময় এটা দ্রুত শুকায় দেখে এটা এরকম ওয়েভি হয়ে যায়। তো এইখানে এই এই অ্যানেলিংটা করলে আমার যে ডিফেক্টস গুলো আছে, আগের ডিফেক্টস গুলোর কথা বললাম, ডিফেক্টস গুলা বেশিরভাগই ফিক্স হয়ে যায়। ফিক্স হলে কি হয়, লাইফ টাইম রিকভারি করে, মোবিলিটি রিকভারি করে, কেরিয়ার অ্যাক্টিভেশন রিকভারি করে। তো এই জন্য আমাদেরকে অ্যানেলিং করতে হয়। অ্যানেলিং এর একটা আছে সেলফ অ্যানেলিং। সেলফ অ্যানেলিংটা কি, যখন নাকি বিমটাকে ওয়েফারের মধ্যে বিমটা ফোর্স করে ঢুকানো হচ্ছে, তখন এটার সাথে ওয়েফারের যে কলিশন হয়, কলিশনের কারণে ওইখানে একটা হিট প্রডিউস হয়। ওই যে হিটটা প্রডিউস হয় এটা আমাদের জন্য ভালো, কিন্তু এটা যদি এমন পরিমাণে হয় যে ওয়েফারটাকে বাঁকা করে ফেলে তাহলে আবার খারাপ। তো ওই ওই হিটিংটা, এটা হচ্ছে সেলফ প্যানেলিং, ওই হিটিংটা কিছুটা এই ড্যামেজগুলোকে বাই নেচার এটাকে ফিক্স করে ফেলে। এইটাকে ফিক্স সাম অফ দ্য ড্যামেজেস, এই 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 যে হিট প্রডিউস হওয়ার কারণে যে ফিক্স হলো এটাকে বলে সেলফ প্যানেলিং। তো আমাদের যদি সামান্য ডোজের সামান্য সময়ের আয়ন ইমপ্লেন্টেশন হয়, তাহলে দেখা যায় যে সেলফ অ্যালাইনিং এর মাধ্যমেই এটা ফিক্স হয়ে যায়, আমাদেরকে আর এক্সট্রা ভাবে অ্যালাইনিং করতে হয় না। আর যদি হাই ডোজের লম্বা সময়ের জন্য করা হয় তখন আমাদেরকে অ্যানেলিং প্রসেসটা করতে হয়। আর ইম্পিউরিটিস গুলা যাই হোক, যদি এটা বোরন হয়, বোরন হলে আমাদের এটার একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে। আর যেহেতু আমরা আসলেই বোরন ইউজ করি, এই জন্য এই জিনিসটা আমাদের নজরে আসছে, এটাকে বলা হয় রিভার্স অ্যানেলিং। রিভার্স অ্যানেলিং কি বলে, যে এই 500 থেকে 600 ডিগ্রি সেলসিয়াসে এর মধ্যে যদি আমরা অ্যানেলিং করি তাইলে আমাদের কাজটা উল্টা হয়। যে অ্যাক্টিভিটি বা মোবিলিটি যেগুলো আমি বলছি, এই যে লাইফ টাইম মোবিলিটি, কেরিয়ার অ্যাক্টিভেশন, এইগুলা এই টেম্পারেচার রেঞ্জে যদি আর ইম্পিউরিটিসটা যদি বোরন হয়, ওই ক্ষেত্রে এর অ্যাক্টিভেশনটা কমে যায়, খারাপের দিকে চলে যায়। তাহলে আমরা অ্যানেলিং করব বোরনের জন্য হয় 500-র নিচে যদি হয় এই টেম্পারেচারে, অথবা 600-র উপরের টেম্পারেচারে। এই রেঞ্জে রেখে আমরা করব না। আমার যদি দরকার হয় যে 525, তাহলে আমরা 500 পর্যন্ত করে আর করব না, কারণ এর চেয়ে 525 করতে গেলে আমার জিনিসটা আবার খারাপ হয়ে যাবে। আর যদি মনে করেন যে 580 পর্যন্ত দরকার, কিন্তু আমরা 580 করব না, দরকার আমরা 600 করব,
600 বা 600 বেশি করব। তো এই জন্য এইটুক জায়গাটাকে বলা হয় রিভার্স এলিনিং। এইদিকে জিনিসটা ভালো হইতে যাচ্ছিল, তারপরে যখন 500 গেছে এরপর এটা ভালো দিকে না গিয়ে এটা খারাপের দিকে চলে আসছে, এটাকে বলে রিভার্স এলিনিং। এই জন্য বোরনের ক্ষেত্রে যখন আমরা অ্যানেলিং করব তখন আমাদেরকে এই রেঞ্জটা খেয়াল করতে হবে যে আমরা যেন এই রেঞ্জের মধ্যে অ্যানেলিংটা না করি। এই তো, আর তো কিছু নাই মনে হয়। আপনারা ওই যে এখানে যে ইয়েটা আছে, বর্ণনাটা আছে, এটা ভালো করে পড়ে নিন, ছোট্ট একটু, বেশি বড় না, তাহলে আপনার আইন ইমপ্লিমেন্টেশনের সিস্টেমটা সম্বন্ধে জানা হলো। আর এখানে এটার অ্যাপ্লিকেশন সম্বন্ধে আমরা বললাম, তারপরে এটা ড্যামেজ বললাম, তারপরে ম্যাথামেটিক্যাল মডেলটা আলোচনা করলাম, এখানে ম্যাথামেটিক্যাল মডেল আলোচনা করলাম। এবার একটা ছোট্ট অঙ্ক নিয়ে আলোচনা করে শেষ করে দিব। আমার ফসফরাস ইমপ্ল্যান্ট করতেছি, বোরন কনসেন্ট্রেশন আছে ওয়েফারের মধ্যে, আর ডোজ হবে এতটুকু। তো এই যে পি সাবস্ট্রেট, যেহেতু বোরন এই জন্য এটা পি সাবস্ট্রেট। তো এখানে বলা আছে যে ফাইন্ড দ্য জাংশন ডেপথ। জাংশন ডেপথ হচ্ছে যে x1 এবং x2, x1 আর x2টা বের করতে বলছে। তো এখানে দেয়া আছে কি আরপি দেয়া আছে আর ডেল্টা আরপিও দেয়া আছে। আরপি আর ডেল্টা আরপিটা হচ্ছে কি, আরপিটা হচ্ছে যে আমার প্রজেক্টেড রেঞ্জ, আমি কোথায় কনসেন্ট্রেশনটা করতে চাই, এই আরপিটা দেওয়া আছে। আর ডেল্টা আরপি হচ্ছে এই দুই দিকে যে ছড়ায়, ডেল্টা আরপি হচ্ছে এটা। তা আমাকে এখানে পেনিট্রেশন রেঞ্জটা বের করতে হবে, এখানে জাংশন ডেপথটা বের করতে হবে। তো এখানে আরপিও দেওয়া আছে, ডেল্টা আরপিও দেওয়া আছে। তাহলে পিক কনসেন্ট্রেশন হচ্ছে এখানে কম কনসেন্ট্রেশন, আস্তে আস্তে বাড়তে থাকছে, এই মাঝখানে এসে আরপির জায়গায় এসে সবচেয়ে বেশি কনসেন্ট্রেশন, আবার কনসেন্ট্রেশনটা কমতেছে, যেদিকে আস্তে আস্তে কমে আসছে। তো এই ঠিক আরপিতে হচ্ছে আমার ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন এক্স ইকুয়ালস টু আরপিতে। তা আমি যদি এক্স ইকুয়ালস টু আরপি বসাই এই ইকুয়েশনটার মধ্যে, এই যে আমার ইকুয়েশনটা হচ্ছে এটা, এখানে যদি এক্স ইকুয়ালস টু আরপি বসাই তাহলে এই টার্মটা বাদ চলে যাবে, তাহলে থাকবে শুধু এইটা। তার মানে এইটাই হচ্ছে পিক কনসেন্ট্রেশন, যে একদম এই জায়গার কনসেন্ট্রেশন। তো এখানে তাই করা হয়েছে যে Q0 ডিভাইড রুট ওভার টোয়াইস পাই ডেল্টা আরপি, এটি হচ্ছে পিক কনসেন্ট্রেশন। তো এইখানে আমরা ভ্যালুগুলো বসাই দিলাম যে এটা হচ্ছে আমার কিউ আর টোয়াইস পাই আর ডেল্টা আরপি আমার দেওয়া আছে। তো আমার পিক কনসেন্ট্রেশন আসছে এটা এত অ্যাটম পার সেন্টিমিটার কিউব। আর জাংশন ডেপথ যদি এক্স জে মনে করি, তাহলে এক্স জেতে কনসেন্ট্রেশন হচ্ছে এটা, বোরন কনসেন্ট্রেশনটা, এই যে এটা বোরন কনসেন্ট্রেশনটা। তো এবার এন এক্স ইকুয়ালস টু এই অংশটা, এন এক্স ইকুয়ালস টু এই অংশটা এক্স জে মাইনাস আরপি ডিভাইডেড ডেল্টা আরপি হোল স্কোয়ার। তো এই অংশটা সমান তো এটা এখানে বসানো হলো, এই ভ্যালুটা আছে। আর এই এক্স জে, যেহেতু এক্স জে তে এন এর মান হচ্ছে এটা, এই জন্য এইটার ভ্যালুটা এখানে বসানো হলো। 10⁻16 সমান হচ্ছে এই বিটা i⁻x, যে এটা আরপির মানটা বসানো হলো, এই যে আরপি। তো এখান থেকে আমাকে ক্যালকুলেশন করে এক্স জেটা বের করে আনতে হবে। তাহলে আমার রিলেশনটা হচ্ছে কি, এটা দিয়ে ভাগ করলে এটা আসবে, এটি করা হয়েছে। ই টু দি পাওয়ার এটা, এই যে ই টু দি পাওয়ার এটা সমান হচ্ছে 10⁻16কে এটা দিয়ে ভাগ করতেছি, 10⁻16কে এটা দিয়ে ভাগ করছি। ভাগ করার ফলে এটাকে সলিউশন করে শেষ পর্যন্ত এক্স জে প্লাস এত হোল স্কোয়ার সমান আসছে এটা, এক্স জে প্লাস না এক্স জে মাইনাস,
এক্স জে মাইনাস এটা সমান আসছে প্লাস মাইনাস 0.22। তো এই জন্য যে এক্স জে সমান হচ্ছে এটা প্লাস মাইনাস 0.22। এটাকে যদি এই পাশে নিয়ে আসি, এটাকে এই পাশে নিয়ে আসলে তো এক্স এর ভ্যালু এটা আসতেছে। তাহলে এখান থেকে সলিউশন করে আমরা এটা পাইলাম। এখন এক্স এর মধ্যে হয় 0.22 যোগ হবে আর নাহলে 0.22 বিয়োগ হবে। সেই জন্য একটা ভ্যালু আসবে 0.32, 0.032, আর একটা হচ্ছে 0.474। তো এইটা হচ্ছে এই যে 0.25, মাঝখানে এটা হচ্ছে 0.25, 0.25 থেকে 0.22 বাদ দিলে এটা, আর এই যে এটা হচ্ছে আমাদের জাংশন। একটা হচ্ছে জাংশন x1 আর জাংশন x2। এই দুইটার ভ্যালু এটা এটা তো এটার মধ্যে তাই বের করতে বলেছে ফাইন জাংশন ডেপথ। তো জাংশন ডেপথ হচ্ছে আমাদের, যদি আমাদের আরপি যদি এটা হয়, আরপি ডিস্টেন্সটা যদি এটা হয় এবং ডেল্টা আরপি যদি এটা হয়, তাহলে আমাদের এক্স জে সমান এত মাইক্রন আর এত মাইক্রন হবে। এই ধরনের অঙ্ক হয়তো থাকতে পারে। তো এই পর্যন্তই। আপনাদের কোনো কোশ্চেন আছে? তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ খোলার পরে আমরা পরীক্ষা নিয়ে নেব।